এই শোনো না গো, আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বুঝবো তো তোকে আমি আজ। তোর এই নোটিকে বল মরতে না চাইলে এখান থেকে 10 সেকেন্ডে কেটে পড়তে। উর্বি ভয়ে গুটিয়ে আছে। মামুন উর্বির দিকে হায়নার মতো তাকায়, যেন চোখ দিয়ে গিলে খেতে চাচ্ছে। উচ্ছ্বাস চেঁচিয়ে ওঠে, ওর থেকে চোখ নামা, চোখ গেলে দেবো তোর। মামুন এবার লাফ দিয়ে উর্বিকে ধরে, তারপর রিভলভার উর্বির মাথায় ঠেকায়। উচ্ছ্বাস চেঁচিয়ে ওঠে, ওর কিছু হলে আমি তোর বাপ মা সহ কবর দিয়ে দেবো তোকে, কসম। বাহ, এত প্রেম! তবে তো এইটাকেই আগে মারবো। কথাটি মামুন শেষ করতে পারে না, তার আগেই উচ্ছ্বাসের রিভলভারের গুলি এসে তার গলা ভেদ করে চলে যায়। মামুন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। উর্বি মুখ ঢেকে বিকট চিৎকার দিয়ে ওঠে। পার্টিতে উচ্চ ভলিউমে মিউজিক বাজছে, কেউই শুনতে পায় না গুলির শব্দ। রানব শুনতে পায় না উর্বির সে চিৎকার। রিসেপশনিস্ট মেয়েটি ঘাবড়ে যায়। গুলির শব্দ মনে হচ্ছে। সে ভয় পেয়ে রিসেপশনের অ্যালার্ট বেল টিপতে থাকে। রিসর্টের কিছু কর্মী বাইরে থেকে ছুটতে আসে। এবার সবাই ভয় পেয়েছে, এরা সবাই ভয় পেয়েছে। এখন কি করবে? আওয়াজটা 4 তলা থেকে এসেছে, গিয়ে দেখবে। কিন্তু অযথা জীবনের ঝুঁকি নিয়ে লাভ কি? তার চেয়ে বরং পুলিশকে ফোন দেওয়া যাক। একজন স্টাফ টেলিফোন লাইনের কাছে গিয়ে পুলিশ স্টেশনে ফোন লাগায়। উর্বি কাঁপছে, সে কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করছে, মেরে দিলে? তার শরীর ভেঙে নিচে পড়ে যেতে চাইছে। আমি না মেরে দিলেও তোমাকে মেরে দিত। তাই বলে তুমি? উর্বি আর কিছু বলতে পারছে না, সে মাটিতে লুটিয়ে পড়ে। উচ্ছ্বাস গিয়ে উর্বির হাত ধরে টেনে তোলার চেষ্টা করে আর বলে, চলো, সময় নেই, এখানে এখন বিরাট ঝামেলা লেগে যাবে, তার আগে যেতে হবে। উর্বির মাথা বনবন করছে, সে অসহায়ের মতো চারিদিকে তাকাতে থাকে। কি হলো, চলো। ধমকে ওঠে উচ্ছ্বাস। কোথায় যাব আমি? একটা খুনির সাথে কোথায় যাব আমি? তুমি একটা সাক্ষাৎ পিশাচ। হ্যাঁ, আমি তাই। কথাটি বলে উচ্ছ্বাস উর্বিকে জোর করে তোলার চেষ্টা করছে। উর্বি নিজের সবটুকু শক্তি দিয়ে উচ্ছ্বাসকে আটকাতে চায়। উচ্ছ্বাস উর্বি চুলের মুঠি ধরে টেনে হিচড়ে রুম থেকে বের করার চেষ্টা করছে। উর্বি অনবরত উচ্ছ্বাসের বুকে কিল চড় মারতে থাকে, তবে উচ্ছ্বাসের কোনো ভাবান্তর হয় না। তার বলিষ্ঠ শরীরে কোনো প্রভাব পড়ে না। সে উর্বিকে টানছে তো টানছেই। সজীব দৌড়ে এসে বলে, ভাই কি করছেন আপনি? তারপর মামুনের লাশ দেখেই মুখ চেপে ধরে। সে এই ভয়টাই পেয়েছিল। সজীব তোতলাতে তোতলাতে বলে, ভাই কি করছেন ভাই? ওকে ছাড়েন ভাই, নিচে পুলিশ আসছে হয়তো, আর 2 মিনিট দেরি করলে আপনি আমি দুজনেই শেষ। ওকে ছাড়েন ভাই, ওকে পরে দেখার মেলা সময় পাবেন। উচ্ছ্বাস উর্বির দিকে তাকিয়ে বলে, কাজটা ঠিক করলে না তুমি, একেবারেই ঠিক করলে না। এই জন্মে উচ্ছ্বাসের ছায়া সরাতে পারবে না নিজের শরীর থেকে, আমি মরলে ভিন্ন কথা। উর্বি ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে, তার শাড়ি এলোমেলো হয়ে আছে। ভাই এদিকে এমার্জেন্সি এক্সিট আছে একটা, এদিকে আসেন। কথাটি বলে সজীব মামুনের লাশের পকেট থেকে ফোন, মানিব্যাগ এবং আইডি কার্ড নিয়ে নেয়। উচ্ছ্বাস উর্বির দিকে শীতল দৃষ্টিতে তাকায়, তারপর সজীবের পিছু নেয়। পার্টির মিউজিক অফ হয়ে যায়। এটা কিসের চেঁচামেচি হচ্ছে? সব গেস্টরা কৌতূহলী হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। রিসর্টের একজন স্টাফ দৌড়ে আসছে এদিকে। সে চেঁচিয়ে বলছে, 4 তলায় গুলির আওয়াজ হয়েছে, পুলিশ এসেছে, পুলিশ, আপনারা সাবধানে থাকুন সবাই। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে? রানফের বন্ধুরা হতবাক হয়ে রানফের দিকে তাকায়। রানফ তাদের দিকে এক পলক তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে, তারপর প্রায় দৌড়ে রিসর্টের দিকে যেতে থাকে। তার এত ভয় হচ্ছে কেন? উর্বির কথা ভেবে তার বুকে এত ব্যথা হচ্ছে কেন? বাকিরা সবাই তার পিছু নেয়। রিসর্টের লবিতে পুলিশ রানফকে আটকায়। আপনি কোথায় যাচ্ছেন? আগে আমাদের দেখতে দিন বিষয়টা। উপরে আমার স্ত্রী একা রয়েছে, আমাকে যেতে দিন। উৎকণ্ঠ নিয়ে বলে ওঠে রানফ। আপনি অপেক্ষা করুন, আমরা দেখছি তো। রানফের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে লোকটাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠে, বললাম না আমার স্ত্রী আছে, আমাকে যেতে হবে। কনস্টেবল আর কিছু বলে না। রানফ উপরে উঠতে থাকে। 3 জন কনস্টেবল তার পিছু নেয়। উর্বি পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে আছে, চুল এলোমেলো, শরীরে আঘাতের চিহ্ন। তার পায়ের কাছে পড়ে আছে মামুনের লাশ। রানফ রুমে ঢুকেই সে দৃশ্য দেখে উর্বি বলে চেঁচিয়ে ওঠে,
কনস্টেবল 3 জন রুমে ঢোকে। উর্বি রাউনাফের দিকে তাকায় না, সে যেন কারো কথাই শুনতে পাচ্ছে না। কনস্টেবলের মধ্যে একজন বলে ওঠে, ও মাই গড, লাশ। রাউনাফ ছুটে গিয়ে উর্বির শাড়ির আঁচল উঠিয়ে তার গায়ে জড়িয়ে দেয়। উর্বি চুপ হয়ে আছে। রাউনাফ উর্বির কাঁধ ধরে ধাক্কা দেয়। উর্বি, উর্বি। উর্বি যেন আটকে উঠে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কিভাবে উর্বিকে স্বাভাবিক করবে সে? রাউনাফ কিছু বলে ওঠার আগেই উর্বি একটা বিকট চিৎকার দিয়ে রাউনাফকে জড়িয়ে ধরে। সে কাঁদছে, ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। রাউনাফ বোকার মতো আশেপাশে তাকাচ্ছে। কয়েক মুহূর্ত পরে জড়তা কাটিয়ে উর্বিকে দুহাত দিয়ে আগলে ধরে। ধীরে ধীরে ডান হাত উর্বির মাথায় রাখে। অস্ফুট স্বরে বলে, কাম ডাউন, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। উর্বি শান্ত হয় না। সে রাউনাফের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে। কনস্টেবল 3 জন কি সব বলা বলি করছে। রাউনাফ তা শোনে না। তার এই মেয়েটির জন্য উৎকণ্ঠা বেড়েই চলেছে। সাব ইন্সপেক্টর রাউনাফকে বলছে, আপনার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। একটা খুন হয়ে গিয়েছে, আমাদের সাথে কোঅপারেট করুন। রাউনাফ ঘাড় ঘুরিয়ে উর্বিকে দেখে। একটা বেঞ্চিতে তাকে বসিয়ে রাখা হয়েছে। সে পড়ে আছে নিস্তেজ হয়ে। লামিয়া তাকে ধরে রেখেছে। সাব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রাউনাফ বলে, আমার স্ত্রীকে নিয়ে আমরা অন্য রিসর্টে শিফট হচ্ছি। আমার স্ত্রীর মানসিক অবস্থা আপনাদের বুঝতে হবে। তা বুঝতে পেরেছি, কিন্তু আপনার স্ত্রীর স্টেটমেন্ট না নিয়ে এই কেসে আগানো সম্ভব না। আমরা পুরো হোটেল তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো প্রাথমিক এভিডেন্স নেই। লাশেরও কোনো প্রাথমিক পরিচয় পাওয়া যায়নি। আমার স্ত্রীকে আগে কিছু সময় দিন, আমার নাম্বার রাখুন, আমি নিজে আপনাদের কাছে আমার স্ত্রীকে নিয়ে যাব। অফিসার রাউনাফের থেকে তার নাম্বার নিয়ে নেয়। লামিয়া উর্বিকে নিয়ে গাড়িতে ওঠে। সবাই উর্বির দিকে দরদ মাখা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। উর্বি গাড়িতে উঠে চোখ বন্ধ করে থাকে। তার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। রাউনাফ বারবার উর্বির দিকে তাকায়। সবার উর্বির জন্য খারাপ লাগছে। জাহাঙ্গীর নিচু স্বরে বলে ওঠে, দূর, এই সেন্ট মার্টিন আসাটা একদমই উচিত হয়নি। মিতা উর্বির দিকে তাকিয়ে নরম গলায় বলে, একটু পানি খাবে উর্বি? উর্বি কোনো কথা বলে না। আশিক বলে ওঠে, আহা ভাবি থাক, বেচারি আগে একটু ঠিক হয়নি। রাত 3টায় তারা কাছে অন্য হোটেলে শিফট করে। গাড়ি থেকে নামতে গিয়ে উর্বি দেখলো উর্বির শরীরে কোনো জোর নেই। সে দাঁড়াতে পারছে না। এক পা মাটিতে দিতে সে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। সবার আগে রাউনাফ গিয়ে উর্বিকে ধরে। তারপর ধরে ধরে উর্বিকে নিয়ে হোটেলে ঢোকে। রিসেপশন থেকে চাবি নিয়ে সবাই যে যার ঘরে চলে যায়। রুমে ঢুকে রাউনাফ উর্বিকে বিছানায় বসিয়ে দেয়। রুম বয় তাদের লাগেজ রুমে দিয়ে চলে যায়। রাউনাফ দরজা বন্ধ করে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর উর্বির সামনে এসে বসে বলে, ক্ষুধা পেয়েছে উর্বি, খাবার আনিয়ে দেব? উর্বি কোনো কথা বলে না। কোনো ভয় নেই, আমরা খুব শীঘ্রই বাড়ি যাব। উর্বি বরাবরের মতো নির্লিপ্ত। রাউনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, খেতে হবে না, তুমি ঘুমাও। রাউনাফ উর্বির বালিশ ঠিক করে দিয়ে উর্বিকে ঘুমোতে বলে। উর্বি একইভাবে চুপচাপ বসে আছে। এবার রাউনাফ উর্বির মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে জড়তা কাটিয়ে উর্বিকে ধরে খাইয়ে দেয়। উর্বি রাউনাফের দিকে তাকায়। রাউনাফ উর্বির গায়ে চাদর টেনে দিয়ে বলে, ভয়ের কিছু নেই, এটা অন্য হোটেল, আমি আছি, আমি জেগেই আছি, তুমি ঘুমাও। কথাটি বলে রাউনাফ চলে যেতে নিলে উর্বি রাউনাফের একটা হাত ধরে ফেলে। রাউনাফ অবাক হয়ে ঘুরে তাকায়। উর্বির চোখের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? উর্বি অস্পষ্ট স্বরে বলে, আপনি দূরে যাবেন না প্লিজ, এখানেই বসে থাকুন। রাউনাফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বসে পড়ে। উর্বি চোখ মেলে দেখে রাউনাফ তার পাশেই বিছানায় বসে আছে। বসে বসে খাটের পিঠ ঠেকিয়ে দিয়ে ঘুমোচ্ছে। উর্বি নড়ে চড়ে উঠতে চায়। মাথাটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। রাউনাফ উর্বির অস্তিত্ব টের পেয়ে চোখ মেলে তাকায়। উর্বির দিকে তাকিয়ে বলে, উঠে গিয়েছো তুমি? উর্বি মাথায় হাত চেপে বসে থাকে। কি হয়েছে, মাথা ব্যথা করছে? রাউনাফ উর্বিকে তাকিয়ে দেখে। উর্বি উত্তর না দিয়ে এদিক ওদিক তাকায়। তার মুখে কথা নেই। রাউনাফ উর্বির হাত ছুঁয়ে ডাকে, মৃদুলা উর্বি। উর্বি তাকায়। মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার অর্ডার দিচ্ছি, খেয়ে মাথা ব্যথার ওষুধ খেয়ে নেবে। উর্বি গায়ের চাদর সরিয়ে ধীরে ধীরে খাট থেকে নামতে যায়। তার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। কাল দুপুরের পর থেকে তা কিছুই মুখে দেয়নি। রাউনাফও উঠে দাঁড়ায়। উর্বি বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যায়। রাউনাফ এসে ধরে। উর্বির দিকে দৃষ্টি স্থির রেখে রাউনাফ বলে, তোমাকে তো একেবারেই দুর্বল লাগছে।
আমি ঠিক আছি, শুধু মাথাটা চক্কর দিয়েছে। অস্ফুট স্বরে বলে উঠে উর্বি। এসো, তোমাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিই। লাগবে না, আমি পারবো। পারবে না, এসো। রাউনাফ উর্বিকে জোর করে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসে। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে আর রাউনাফ যেন সাধারণ কোনো দম্পতি যাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি নেই। নাস্তা করে উর্বি একটু শক্তি ফিরে পায়। রাউনাফ একটা ওষুধ উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, মাথা ব্যথা থাকবে না। উর্বি ওষুধটা নিয়ে খায়। রাউনাফ তাকিয়ে আছে। উর্বি ওষুধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাউনাফ খাবারের প্লেট সরিয়ে উর্বির গায়ে একটা চাদর টেনে দেয়। তারপর জানালার পর্দা টেনে দিয়ে সে রুমের বাইরে চলে যায়। উর্বি অপলক দৃষ্টিতে রাউনাফের যাওয়া দেখে। কিছুক্ষণ পরে রাউনাফ ফিরে আসে। তার হাতে একটা রাবিং বামের কৌটা। রুমে ঢুকে সে জানলার পর্দা সরিয়ে দেয় আবার। উর্বি চোখ বন্ধ করেছিল। সে উর্বির দিকে তাকিয়ে ডাকে, উর্বি। উর্বি বলে মৃদু আওয়াজ করে। ঘুমাচ্ছ? না, কিছু বলবেন? এটা কপালে লাগিয়ে নিলে খুব ভালো হতো। একটু উঠে লাগিয়ে নেবে কষ্ট করে। কি? রাবিং বাম। উর্বি উঠে বসে। উর্বি, বলুন। আজ বিকেলে পুলিশ আসবে তোমার জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা বলেছে তুমি ঠিক হলে ফোন দিতে তাদের। উর্বি চুপ করে থেকে বলে, কি বলবো? যা হয়েছে তুমি যা যা দেখেছো তাই বলবে। কোনো প্যানিক হবার কিচ্ছু নেই। তুমি একজন ভিকটিম, পুলিশের সাসপেক্ট নাও। উর্বি কপালে রাবিং বাম লাগিয়ে আবারও ওদিকে ফিরে শুয়ে পড়ে। দু চোখ বন্ধ করে বলে, আপনি এক্ষুনি তাদের আসতে বলুন, আমরা বিকেলেই চলে যাব। আমি এখানে আর থাকতে চাই না। তো এখন বলুন, গতকাল রাতে ঠিক কি হয়েছিল? সাব ইন্সপেক্টর লোকটি প্রশ্ন করে উর্বিকে। উর্বির চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। রাউনাফ তার দিকে তাকিয়ে আছে। সাব ইন্সপেক্টর আবারও জিজ্ঞেস করে, গতকাল যে খুন হয়েছিল 204 নম্বর রুমে, যেটা কিনা আপনাদের ছিল, সেই খুন হওয়া ব্যক্তিকে আপনি চিনেন? উর্বি মাথা নাড়ায়। সে চেনে না। কি বলছেন আপনি? চেনেন না, জানেন না, কিন্তু একটা লোক আপনার রুমে ঢুকে খুন হয়ে গেল? এরকম কথা শুনেছেন আপনি কখনো? রাউনাফ সাব ইন্সপেক্টরকে বলে, দেখুন, আপনি আমার স্ত্রীকে এভাবে কোনো প্রশ্ন করতে পারেন না। আমার স্ত্রী অসুস্থ। উর্বি রাউনাফকে থামিয়ে দিয়ে বলে, আমি বলছি, আমায় বলতে দিন। কথাটা বলে উর্বি একটা গভীর নিঃশ্বাস নিয়ে নেয়। তারপর বলতে শুরু করে, কাল সন্ধ্যায় আমি পার্টি থেকে রুমে চলে যাই। আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাবলাম পার্টিতে ফিরবো। তাই দরজা খুলতে যাই, তখনই দেখি এই লোককে কোনো সন্ত্রাসী তাড়া করছে। সে দৌড়ে আমার রুমে ঢুকে প্রাণ বাঁচাতে। আমার রুমের দরজা খোলা পেয়ে তার পেছনে ওই সন্ত্রাসীও ঢুকে পড়ে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায় পিস্তল থেকে। তারপর হত্যাকারী পালিয়ে যায়। উর্বি থেমে যায়। সে এক নাগাড়ে কথাগুলো বলল, যেন আগে থেকেই মুখস্থ করে রেখেছিল। পুলিশের লোক দুজন মুখ চাওয়াচাওয়ি করছে। সাব ইন্সপেক্টর উর্বিকে বলে, ব্যাস এটুকুই? তার মানে হত্যাকারী কিংবা ভিকটিম কারোর সাথে আপনার পূর্ব সম্পর্ক নেই? রাউনাফ রেগে যায়। কি সব বলছেন আপনি? আপনি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছেন। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসি। তার মতো একটা তুচ্ছ মেয়ের হয়ে বারবার এই লোক ডিফেন্স করছে কেন? সে যদি সত্যিটা জানে তাহলে সে কি করবে? পুলিশের লোকটা বলে, আপনি বারবার এভাবে জিজ্ঞাসাবাদের মধ্যে ঢুকে পড়তে পারেন না। দেখুন, এটা আমাদের কাজ। আমাদের উদ্দেশ্য আপনার স্ত্রীকে অপমান করা নয়। তারপর উর্বির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, কাল দেখলাম আপনি খুবই বিধ্বস্ত অবস্থায় ছিলেন। সন্ত্রাসী কি আপনার উপর অ্যাটাক করেছিল? না, ওদের ধস্তাধস্তিতে ভয় পেয়ে আমি নিজেকে বাঁচাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আচ্ছা, বুঝলাম। সাব ইন্সপেক্টর উঠে দাঁড়ায়। সে কিছু বুঝতে পারছে না। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে সে। এই সিজনটা বেশ আরামেই কাটছিল। কি এক উটকো ঝামেলা হাতে এলো। মরতে এরা এই দ্বীপে কেন আসে কে জানে। রাউনাফের দিকে তাকিয়ে পুলিশ ইন্সপেক্টর বলে, শুনুন, আমরা যাচ্ছি, তবে যদি কখনো দরকার পড়ে তাহলে কোঅপারেট করবেন। রাউনাফ মাথা নেড়ে সাব ইন্সপেক্টরের দিকে তার একটা কার্ড এগিয়ে দেয়। পুলিশের লোকগুলো চলে যেতেই সবাই নড়ে চড়ে বসে। মিতা বলে ওঠে, কেন যে এলাম এখানে, রক্ষা করো আল্লাহ। উর্বি মিতার দিকে তাকায়। লামিয়া এসে উর্বিকে ধরে বসে থাকে। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে বলে, সবাইকে বলুন আমরা রওনা দেব ঢাকায়। নাবিল ছাদে এসে দেখে উর্বি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিচের দিকেই তাকিয়ে আছে। নাবিল ছাদে এসেছিল একটু হাওয়া খেতে।
উর্বিকে দেখে সে দ্বিধায় পড়ে যায়। সে কি চলে যাবে? উর্বি নাবিলের দিকে তাকায়। নাবিল অস্বস্তি বোধ করতে থাকে, কিন্তু সে এগিয়ে আসে। কিছু বলবে? উর্বি নিস্তেজ কণ্ঠে বলে, আপনার কি শরীর খারাপ? কেন বলো তো? না মানে সেন্ট মার্টিন থেকে আসার পর থেকেই দেখছি চুপচাপ, কারোর ব্যাপারে আগ বাড়িয়ে মাতব্বারি করতে যাচ্ছেন না। উর্বি মৃদু হেসে বলে, আমি মাতব্বরি না করলেই খুশি থাকবো? নাবিল কি বলবে ভেবে পায় না। সে যথাসাধ্য চেষ্টা করছে কোনো উল্টোপাল্টা কথা না বলার। সে বেয়াদব ছেলে না। উর্বি উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। কেউ না চাইলে তার ব্যাপারে মাতব্বারি না করাটাই তো ভালো, তাই না? আচ্ছা, আর কখনো করবো না, নিশ্চিন্তে থাকো। ঠান্ডা গলায় জবাব দেয় উর্বি। নাবিল অবাক হচ্ছে, এর আবার কি হলো? সে বলল, নিচেই দেখলাম পাপা আপনাকে খুঁজছে। উর্বি কিছু না বলে সাথে সাথে রোবটের মতো হেঁটে চলে যায়। নাবিল আরো অবাক হয়ে যায়। ছাদে গিয়েছিলে? রানাপের প্রশ্নে জবাব দেয় উর্বি। মা ফোন দিয়েছে, তোমাকে ফোনে পাচ্ছে না, কথা বলে নিও। আজকাল তো মা আমার থেকে তোমার নামই বেশি জব করে। জাদু করেছো নাকি মাকে? কথাটি বলে রানাফ নিজেই লজ্জা পায়। সে এত হালকা মজা করছে কেন উর্বির সাথে? উর্বি কোনো উত্তর না দিয়ে তার শাশুড়িকে ফোন দেয়। রাউসানারা তার ছোট মেয়ে রুমার বাড়িতে গিয়েছে। ছোট জামাই এসে নিয়ে গিয়েছে 2 দিন হলো। রানাফ উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি তার শাশুড়ির সাথে কথা বলছে। তার চোখ মুখ শুকনো। উর্বি কথা শেষ করে বলে, আপনি ডিউটিতে যাবেন? কফি দেব? না লাগবে না। তুমি কি অসুস্থ? না। রানাফ উর্বির দিকে তাকিয়ে কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, এরকম বহু দুর্ঘটনা মানুষের সাথে ঘটছে, প্রতিদিন যে ঘটতে থাকবে এমন তো কোনো কথা নেই। উর্বি নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রানাফ বলে, অফিস যাওনি কেন? রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, চাকরিটা করছি না আমি। রানাফ অবাক হয়ে উর্বির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, এই প্রবলেম? না। কথাটি বলে রানাফকে কিছু বলার সুযোগ না দিয়ে উর্বি ঘর থেকে বেরিয়ে যায়। রানাফ তাকিয়ে থাকে। উর্বি তাকে এভাবে এড়িয়ে যাচ্ছে কেন? অন্তরা লিভিং রুমে হাঁটছে। সামিউল বসে তার ল্যাপটপে কাজ করছে। উর্বিকে নিচে নামতে দেখে অন্তরা দাঁড়িয়ে পড়ে। উর্বি অন্তরার দিকে তাকিয়ে বলে, সাবধানে হাঁটো, চারপাশটা দেখে। অন্তরা হাসে। সামিউল ল্যাপটপ থেকে মাথা তুলে উর্বিকে দেখে। কিছু খাবে? বানিয়ে দিই? অন্তরা মাথা নাড়ায়। খুব হাঁসফাঁস লাগছে ভাবি, মনে হচ্ছে দমটা বেরিয়ে যাবে। উর্বি অন্তরাকে দেখে। কি সুন্দর মুখশ্রীর কি হাল হয়েছে, একেবারে ফ্যাকাশে হয়ে আছে। উর্বি নিস্তেজ কণ্ঠে বলে, কয় মাস হয়েছে? এই তো 4 মাস হলো। তুমি ঘরে যাও, আমি ফল কেটে পাঠাচ্ছি। সামিউল উঠে অন্তরাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উর্বি সে দৃশ্য দেখতে থাকে। তার মুখ ভাবলেশীন। শর্মি পেছন থেকে উর্বির চোখ চেপে ধরে। শর্মি? শর্মি হাত ছড়িয়ে বলে, আন্টি তুমি বোঝো কিভাবে বলো তো? উর্বি নিচে স্বরে বলে, বোকার মতো কথা বলে এই মেয়ে। এই বাড়িতে তুমি ছাড়া আমার সাথে এমনটা কে করবে? নাবিল সাহেবী নাকি আমার শাশুড়ি? শর্মি হাসতে হাসতে বলে, তাই তো। উর্বি শর্মিকে দেখতে থাকে। এই মেয়েটার প্রতি এত মায়া জমেছে তার। কেন জমেছে? রানাফ ঘরে ঢুকে দেখে ঘর অন্ধকার। উর্বি ঘুমিয়ে পড়েছে। ফ্রেশ হয়ে সেও গিয়ে শুয়ে পড়ে। তার ঘুম আসছে না। কিছু সময় এপাশ ওপাশ করতে থাকে। একসময় সেও প্রায় ঘুমিয়ে পড়ে। উর্বি ঘুমোয়নি, সে জেগে আছে। রানাফের জন্য চিন্তা তাকে ঘুমোতে দিচ্ছে না। উচ্ছ্বাস যখন বলেছে তখন সেই কাজ কিংবা কোনো চেষ্টা সে করবেই। উর্বি জেনে শুনে রানাফকে বিপদে ফেলে দেবে? এই মানুষটি জীবনের সাথে জড়িয়ে আছে এবারের প্রত্যেকটা মানুষের জীবন। রানাফের কি দোষ? কোনো দোষ নেই। দোষ নেই এবারের কারো। দোষ কি উর্বির? তবে উর্বি তো ধারণাই করতে পারেনি উচ্ছ্বাস এভাবে ফিরে আসতে পারে। এখন উর্বির কি করা উচিত? উর্বির জন্য উপমার বিয়েটা আটকে ছিল। এখন উপমার বিয়ে হয়ে গিয়েছে। তার কি রানাফের সাথে ছাড়াছাড়ি করা উচিত রানাফের ভালোর জন্য? কিন্তু তার এত খারাপ লাগছে কেন? রানাফের সাথে ছাড়াছাড়ি করলে তার তো এত কষ্ট হবার কথা নয়। এটা তো অনাকাঙ্ক্ষিত বিয়ে ছিল। উর্বির 2 চোখ বেয়ে পানি পড়ে। একসময় একটা চাপা কষ্ট তার গলা টিপে ধরে। সে ফুঁপিয়ে ওঠে। সে কি করবে এখন? এমন একটা জালে সে জড়িয়ে গিয়েছে, কার ধৈর্য হবে তাকে ছাড়িয়ে নেওয়ার? রানাফ চোখ খোলে। দুজনে দুদিকে ফিরে শুয়ে আছে।
উর্বি কি কাঁদছে? সে এভাবে কাঁদছে কেন? তার কি হয়েছে? স্যার, আপনার রাউন্ডের সময় এখন। তুমি যাও, আমি আসছি। নার্সের কথায় জবাব দেয় রাওনাফ। টুংটুং আওয়াজ করে হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে। মেসেজটা উর্বির থেকে এসেছে। রাওনাফ খুবই আগ্রহী হয়ে উঠে মেসেজটি পড়ার জন্য। এই সময় হঠাৎ উর্বি মেসেজ দিয়েছে কেন? সে মেসেজটি ওপেন করে। আমিও বাড়ি চলে যাচ্ছি। আই নিড সাম স্পেস। মাকে আর শর্মিকে বোঝাবেন, ভালো থাকবেন। রাওনাফ এক দৃষ্টে মেসেজটার দিকে তাকিয়ে থাকে। সে কিছুই বুঝতে পারছে না এসব কি। উর্বিকে মজা করছে? রাওনাফ কিছুক্ষণ চুপ করে থেকে উর্বির নাম্বারে ফোন দিতে থাকে। উর্বি ফোন ধরে না। রাওনাফের মেজাজ বিগড়ে যায়। স্পেস চাই মানে? নিয়ে কি স্পেস? সেটা এভাবে বলতে হবে? মেসেজ দিয়ে সামনাসামনি বলা যেত না? সে কি উর্বিকে বেঁধে রাখতো, আটকে রাখতো বাড়িতে? রাওনাফ অবাক হচ্ছে। তার এত রাগ হচ্ছে কেন? উর্বি যাচ্ছে যাক, ওর জীবন। স্পেস চাইলে নেবে, তাতে বলার কি আছে, কিন্তু তাতে তার এত রাগ হচ্ছে কেন? ফোনটা রেখে রাওনাফ বসে থাকে। তার রাউন্ডে যাওয়ার কথা মনে নেই। সে ফোনের দিকে তাকিয়ে আছে। একবার সামনাসামনি কথা বলে খুব বেশি ক্ষতি হয়ে যেত। কিভাবে এমন করে গেল উর্বি? সে কি কিছুই না? যত যাই হোক, কাগজে কলমের স্বামী তো। শর্মি লিভিং রুমে বসেছিল। রাওনাফকে বাড়িতে ঢুকতে দেখে সে তার কাছে আসে। তার চোখ মুখ বিষণ্ণ। পাপা, আন্টির সাথে তোমার কথা হয়েছে? না। আন্টি তার বাবার বাড়িতে চলে গিয়েছে। কবে ফিরবে? রাওনাফ শান্তভাবে বলে। আমি জানি না শর্মি। শর্মি চুপ হয়ে যায়। রাওনাফ সিঁড়ি দিয়ে উপরে ওঠে। এখন তার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। বারবার উর্বির কথা মনে পড়ছে কেন তার? অদ্ভুত। সে রাওনাফের সাথে সামনাসামনি বলার প্রয়োজন মনে করেনি, বলেনি। ব্যাস, স্পেস চাইছে, স্পেস নিক, মন ভরে নিক। রাওনাফের বইয়েই গিয়েছে তাকে বিরক্ত করতে। আর কখনোই কল বা মেসেজ দিবে না রাওনাফ উর্বিকে, যদি না সে দেয়। উচ্ছ্বাস খবর পেয়েছে উর্বি ও বাড়ি চলে গিয়েছে। এত বড় একটা সুযোগ, অথচ শহরে ঢোকাই যাবে না। রাগে উচ্ছ্বাসের মাথার দুই পাশের রক দপদপ করছে। সজীব আর চোখে উচ্ছ্বাসকে দেখছে। একটা খুন করে পালিয়েছে, তাতে কোনো হেলদোল নেই। এখনো ওই লোকের মাথায় ওই মেয়েটার চিন্তা। এই অর্ধ উন্মাদের সাথে থাকতে থাকতে একদিন সজীব মারা পড়বে নির্ঘাত। সজীব ভাইব্রেশনের শব্দে হাতের ফোনটার দিকে তাকায়। তারপর ফোনটা উচ্ছ্বাসের দিকে এগিয়ে দিয়ে বলে, ভাই, কাকা ফোন দিচ্ছে। উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা হাতে নিয়ে কানে চেপে ধরে। ওপাশ থেকে সাখাওয়াত চৌধুরী কণ্ঠস্বর ভেসে ওঠে। সেন্ট মার্টিন গিয়েছিলে কেন? উচ্ছ্বাস নিশ্চুপ। সাখাওয়াত চৌধুরী চেঁচিয়ে ওঠে, জবাব দাও, সেন্ট মার্টিন গিয়েছিলে কেন? ঘুরতে। এক শব্দে জবাব দেয় উচ্ছ্বাস। ঘোরাঘুরি কলার ছেলে তো তুমি নও। কি অঘটন ঘটিয়ে এসেছো? আবার কি খেসারত দিতে হবে আমার, বলো? উচ্ছ্বাস জবাব দেয় না। সজীব উচ্ছ্বাসকে দেখছে। বড়লোকের শিক্ষিত ছেলে সুদর্শন, ক্ষমতাবান মানুষের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে, কত লাক্সারিয়াস লাইফ কাটায়। আর এই ছেলে সেকেন্ড চান্স পেয়েও হতে দিয়ে শুধু ওই মেয়েটার পেছনেই পড়ে আছে, যে কিনা এখন প্রায় 30-এর বুড়ি। কি হাস্যকর একটা ব্যাপার। ওই মেয়ের চাইতে 1000 গুণ সুন্দরী মেয়ে বাগিয়ে নিতে পারে এখনো। চোখ। উচ্ছ্বাসকে নিশ্চুপ দেখে সাখাওয়াত চৌধুরী বলতে থাকে, নির্বাচনটা গেলে ফ্রান্স পাঠাবে তোমায়, ততদিন দয়া করে একটু সমঝে চলো। আর হ্যাঁ, ওই মেয়েটার পেছনে লেগো না। ওর বিয়ে হয়েছে, আমি আমার ছেলে খুনি মানতে পারবো। আমার ছেলে বড় স্ত্রীর দিকে নজর দিচ্ছে, এটা মানতে আমার রুচিতে বাঁধবে। সব ঠিকঠাক হলে ওর থেকেও সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব তোমার। এর মাঝে আর কোনো ঝামেলা বাঁধিও না, যাতে করে আবার তোমায় চলে যেতে হয়। শেফালি স্বামীর হাত থেকে ফোন নিয়ে কানে চেপে ধরে উচ্ছ্বাসকে বলে, বাবা। উচ্ছ্বাস জবাব না দিয়ে ফোন কেটে দেয়। শেফালি অশ্রুসিক্ত চোখে হাতের ফোনের দিকে তাকিয়ে থাকে। উচ্ছ্বাস স্বাভাবিক গলায় সজীবকে বলে, ঝামেলা হয়েছিল কোনো? চেক আউট তো আগেই করে নিয়েছিলি, তাই না? হ্যাঁ। সজীব উত্তর দেয়। উচ্ছ্বাস বলতে থাকে, আচ্ছা যা, আমি কিছুক্ষণ একা থাকবো। পূর্বে চুপচাপ বসে আছে। লুৎফু নাহার চিন্তিত হয়ে মেয়েকে দেখছেন। এভাবে হঠাৎ করে চলে এলো কেন উর্বি? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কিছু বলছেও না। সে উর্বির কাঁধে হাত দেয়।
হ্যাঁ রে, ওদিকে সব ভালো? সব ভালো। তাহলে হঠাৎ এলি যে? কি এসেছি পর থেকে একই কথা বলে যাচ্ছ, এসেছি খুশি হওনি নাকি? আজব। ঠিক আছে, চলে যাব আমি। পূর্বে উঠে গিয়ে রুমে ঢুকে ধপাস করে দরজা লাগিয়ে দেয়। লুৎফুন্নাহার চুপ করে বসে আছে। তহুরা আর তার স্বামী রেজাউল কবির একে অপরের দিকে তাকিয়ে থাকে। রওশনারা নিজ বাড়িতে ফিরেছেন। বাড়ি ফিরে তিনি লিভিং রুমের সোফাতে আরাম করে বসে প্রথমে যে কথাটি বললেন তা হলো, বড় বৌমা, আমাকে একটু পানি খাওয়াও তো। পূর্বে পানি নিয়ে আসো তো। পানি নিয়ে আসে আমিরুল। তুই এড়িয়েছিস কেন? তোর কাছে চেয়েছি আমি। আমিরুল থতমত খেয়ে বলে, ভাবি তো বাড়িতে নাই আম্মা। কোথাও বেরিয়েছে? রওনক কোথায়? হসপিটালে? ভাবি হ্যার বাপের বাড়ি চইলা গেছে আম্মা। রওশনারা আমিরুলের দিকে তাকায়, রাগী কণ্ঠে বলে, বাপের বাড়ি গিয়েছে মানে? কখন ফিরবে? কখন? আশ্চর্য, আমাকে ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করলো না একবারও। আমিরুল ভয় পেয়ে যায়। রওশনারা ক্ষেপে গিয়েছেন। এখন একে কিভাবে থামাবেন সে? রওনক কই? ও তো আমায় কিছু বললো না। ভাইজান হাসপাতালে আম্মা। ভাবি ভাইজানরেও কিছু বলে নাই, একা একা চইলা গেছে। রওশনারা অবাক হয়। উর্বি একা একা চলে গিয়েছে কেন? ফিরবে কবে জানিস? কিছু জানিয়েছে? না আম্মা, কি হইতাছে তাই তো বুঝতে পারতাছি না। রওনকের সাথে ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল? তা আমি কেমনে কমু আম্মা? রওশনারা রাগে দাঁত কিরমির করতে থাকে। সামিউল সিঁড়ি দিয়ে নিচে নামছে। রওশনারা সামিউলকে দেখে বলে, তোর বউ কোথায়? সাদেমা কেন? বাহ, একটা পোয়াতি মেয়ে মাগরিবের ওয়াক্তে ছাদে গিয়ে ঢ্যাং ঢ্যাং করছে, আর বাড়ির বড় বউ কাউকে কিছু না বলে চলে গিয়েছে। চমৎকার। তোর মনে হচ্ছে না এ বাড়ির বউদের শাসনে না রাখার ফল এটা?